হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো ইতিমধ্যে কিন্তু সিজিএল এর এক্সাম ডেট প্রকাশ হয়ে গেছে। তো সেই অনুযায়ী এমটিএস এর এক্সাম ডেট কবে হবে সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নেবে কবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের এখন একটাই কাজ, এখন রেগুলার কন্টিনিউয়াস ক্লাসগুলো করে যাওয়া। আর যারা আগের ক্লাসগুলো গ্যাপ করেছো দেখোনি, তো অবশ্যই বলবো প্লেলিস্ট রয়েছে ডেসক্রিপশানে, সেখান থেকে দেখে নেবে। বা আমরা যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করেছি সেগুলোরও লিঙ্ক রয়েছে, বা আমাদের টেলিগ্রামে চলে যাও, এখানে গিয়েও তোমরা লিঙ্ক পেয়ে যাবে প্লেলিস্টের। ওখান থেকে এক এক করে ক্লাসগুলো দেখে নেবে, যে সকল ক্লাসগুলো তোমরা মিস করেছো। বোঝা গেল? তো একদম ঢিলেমি না দিয়ে ক্লাসগুলো কন্টিনিউয়াসলি করে যাও। তো আজকে আমরা যেটা আলোচনা করব 5/11/2024 থার্ড শিফটের এমটিএসের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের জেনারেল নলেজের কোশ্চেনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো দেখে নিই আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। না হচ্ছে যামিনী শঙ্করা শাস্ত্রী এবং দোরাইস্বামী আয়েঙ্গার উভয়ই দেশ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। দুজন যামিনী শঙ্করা শাস্ত্রী এবং দোরাইস্বামী আয়েঙ্গার, এরা কিন্তু দুজনই বীণা, কোন বাদ্যযন্ত্র না বীণা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, কোন ভাইরাসের কারণে এডস হয়? এডস, AIDS। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা যদি জানা থাকে এডসের ফুল ফর্ম। এডসের ফুল ফর্ম যদি তোমাদের জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও, দেখি কতজনের এডসের ফুল ফর্ম জানা রয়েছে। তোমরা নিশ্চয়ই এক পরীক্ষায় কিন্তু তোমরা সবসময় এই এডস আর হচ্ছে কোনটা এর সঙ্গে কী পড়েছো বলো? এইচআইভি পড়েছো কি না? দুটোরই ফুল ফর্মের সাথে মিল রয়েছে। দেখো এইচআইভির ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। দেখি এরপরে এবার কারা এই এডসের ফুল ফর্মটা লিখে কমেন্ট করতে পারে। ঠিক আছে, আমি কমেন্ট কিন্তু চেক করব সবার। 3 নম্বর কোশ্চেন দেখো, ঐতিহাসিক উপন্যাস ট্রেন টু পাকিস্তান কে লিখেছেন? কে লিখেছেন? না হচ্ছে অপশান নাম্বার 1 খুশবন্ত সিং লিখেছেন ট্রেন টু পাকিস্তান। এছাড়া দেখে নাও খুশবন্ত সিংয়ের আরেকটা খুবই বিখ্যাত উপন্যাস রয়েছে, খুশবন্ত সিংয়ের একটা লেখা আত্মজীবনী, যেটা সিপিও 2024 এসেছিল, ট্রুথ লাভ অ্যান্ড লিটিল ম্যালিস। এটা কিন্তু খুশবন্ত সিংয়ের লেখা একটি আত্মজীবনী, ভালো করে মনে রাখো। তাছাড়া এখানে অপশান যে রয়েছে দেখো, অরুন্ধতী রায়ের লেখা উপন্যাস ক্যাপিটালিজম। তারপরে দ্য গড অফ স্মল থিংস, খুবই ইম্পর্ট্যান্ট এটা অরুন্ধতী রায়ের উপন্যাস। তারপরে হচ্ছে অ্যান অর্ডিনারি পারসনস গাইড টু এম্পায়ার। ঠিক আছে, এছাড়া দেখো শশী থারুরের লেখা বই হোয়াই আই অ্যাম হিন্দু, এটা শশী থারুরের লেখা। এছাড়া শশী থারুরের লেখা আরও বই দেখে নাও, কি রয়েছে? দ্য হিন্দু ওয়ে অ্যান্ড ইন্ট্রোডাকশান টু হিন্দুইজম। তাছাড়া অ্যান এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া। প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো এক্সাম এসছে, দেখতে পাচ্ছ, বিশেষ করে এগুলো জিডি 2021 প্রত্যেকটা এসছে। তারপর হচ্ছে প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার, আর হচ্ছে দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল। প্রত্যেকটা কার লেখা? এগুলো হচ্ছে প্রত্যেকটা শশী থারুরের লেখা। এছাড়া বুক অ্যান্ড অথার নিয়ে কিন্তু আমরা ক্লাস করিয়েছি, তোমরা চাইলে সেই ক্লাসটা কিন্তু দেখে নিতে পারো, খুবই হেল্পফুল হবে আশা করছি তোমাদের এই এক্সামের জন্য। 4 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিল্প পরিচালন ব্যবস্থার কর্মীগণের অংশগ্রহণ এর উল্লেখ রয়েছে? শিল্প পরিচালন ব্যবস্থায় কর্মীগণের অংশগ্রহণ, এটা সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে যুক্ত বলো? কোথায় উল্লেখ রয়েছে? এটা উল্লেখ রয়েছে অনুচ্ছেদ 43A-তে। অনুচ্ছেদ 43A-তে রয়েছে। 43A, যেটা হচ্ছে 42তম সংশোধনী দ্বারা সন্নিবেশিত হয়েছিল, যা শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য রাজ্যকে পদক্ষেপ নিতে নির্দেশ দেয়। ভারতের সংবিধানের 43B ধারা অনুসারে রাজ্য স্বেচ্ছাসেবী গঠন, স্বায়ত্তশাসিত কার্যকারিতা, গণতান্ত্রিক নিয়ন্ত্রণ এবং সমবায় সমিতিগুলির পেশাদার ব্যবস্থাপনাকে উন্নীত করার চেষ্টা করবে।
তো 43A যেহেতু এসছে তার সঙ্গে আমি 43Bটাও আলোচনা করে দিয়েছি, এটা একটু দেখে নাও। আর এই 43B যেটা হচ্ছে চতুর্থ অংশের সাথে যুক্ত, সংবিধানের চতুর্থ অংশ পার্ট 4 এর সাথে যুক্ত। এবার দেখো 5 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সর্বোত্তমভাবে রাজস্ব ঘাটতির প্রতিনিধিত্ব করে? সর্বোত্তমভাবে রাজস্ব ঘাটতির প্রতিনিধিত্ব করে, সেটা হচ্ছে রাজস্ব ব্যয় মাইনাস রাজস্ব প্রাপ্তি। রাজস্ব ব্যয় থেকে রাজস্ব প্রাপ্তি যদি মাইনাস করে দেওয়া হয় তাহলে কিন্তু রাজস্ব ঘাটতিটা পাওয়া যাবে। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন, রাষ্ট্রপতির ভাষণের সময় লোকসভার কোরাম কত হয়, যা লোকসভায় প্রতিটি অধিবেশনের শুরুতে অনুষ্ঠিত হয়? রাষ্ট্রপতির ভাষণের সময় লোকসভার কোরাম কত হয়? 1/10, অর্থাৎ 1/10 হয়, যা লোকসভার প্রতিটি অধিবেশনের শুরুতে অনুষ্ঠিত হয়। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন, কলাম এ এবং কলাম বি দুটো আমাদেরকে এখানে মেলাতে হবে সঠিকভাবে। তো একটা দেওয়া রয়েছে হচ্ছে কোষের অঙ্গাণু দেওয়া রয়েছে, আর একটাতে কী রয়েছে কার্যকারিতা। কোষের অঙ্গাণুর সাথে তার কার্যকারিতা কী রয়েছে এটা আমাদেরকে মেলাতে হবে। তো প্রথমে কী রয়েছে না, প্রথমে রয়েছে কোষ ঝিল্লি। তা কোষ ঝিল্লির কার্যকারিতা কী? কোষ ঝিল্লির কার্যকারিতা কী বলো দেখি? এখানে অপশানে যে কার্যকারিতাগুলো রয়েছে এপাশে, আর এপাশে কোষ ঝিল্লিগুলো রয়েছে, কোনটা হতে পারে না? সেটা হতে পারে অণুর পরিবহন। তারপরে দেখো মসৃণ অন্তঃপ্লাজমীয় জালিকা, এর কার্যকারিতা কি না? এর কার্যকারিতা হচ্ছে লিপিড সংশ্লেষণ, অপশন নাম্বার সি। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার করে দিতে পারি। দেখো একে ডি একমাত্র কোথায় রয়েছে? অপশান নাম্বার 4-এ রয়েছে, তাহলে অপশান নাম্বার 4 অ্যান্সার। ঠিক আছে, আমাদের অ্যান্সার তো পেয়ে গেলাম। আর বাকিগুলো মিলিয়ে নিই। গোলগি বস্তু, গোলগি বা গোলজি যেখানে যেমন তোমরা নাম দেখতে পাবে। তো গোলগি বস্তু এটা কি হবে না? এটা বি হবে, হচ্ছে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড গঠনের গুরুত্বপূর্ণ স্থান। তারপর হচ্ছে রাইবোজোমের কার্যকারিতা হচ্ছে কি? হচ্ছে প্রোটিন সংশ্লেষণ। তাহলে আমাদের এখানে অপশান নাম্বার 4 এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত জোড়াগুলি বিবেচনা করুন। রচনা আর রচনাকারক কে? দেখো রাজতরঙ্গিনী কার লেখা না? কলহন। গীত গোবিন্দ চাঁদ বরদই হবে? একদম ভুল, এটা কিন্তু মিলছে না, দেখতেই পাচ্ছি। বিক্রমার্জুন বিজয় পম্পা, এটা কিন্তু সঠিক কি বলো তোমরা? সঠিক তো নাকি? অবশ্যই 1 এবং 3 এই দুটো কিন্তু মিলছে, কিন্তু 2 নম্বরটা মিলছে না। তাহলে 2 নম্বর যেহেতু মিলছে না, সঠিকভাবে আমাদেরকে মিলাতে বলেছিল, তাহলে 2 নম্বর মিলছে না। 2 নম্বর সম্পর্কে একটু দেখে নিই। গীত গোবিন্দ যেটা লিখেছেন কে? কবি জয়দেব। গীত গোবিন্দ দ্বাদশ শতাব্দীতে সংস্কৃত ভাষায় রচিত হয়। গীত গোবিন্দ 12টি অধ্যায়ে বিভক্ত। প্রতি অধ্যায়কে আরও এক বা একাধিক বিভাগের উপবিভক্ত করা হয়েছে, যাকে বলা হয় প্রবন্ধ। মোট 24টা প্রবন্ধ রয়েছে। গীত গোবিন্দের প্রথম ইংরেজি অনুবাদ 1792 সালে স্যার উইলিয়াম জোন্স লিখেছিলেন। তো ভেরি ইম্পর্ট্যান্ট গীত গোবিন্দ সম্পর্কে এই তথ্যগুলো তোমাদেরকে অবশ্যই জানা দরকার। এরপরে 9 নম্বর, কোন রাজবংশটি কানব রাজবংশকে পরাস্ত করেছিল? কোন রাজবংশ? সঠিক অ্যান্সার কী হবে না? সঠিক অ্যান্সার হয়ে যাবে সাতবাহন রাজবংশ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও। শেষ শুঙ্গ রাজবংশকে হত্যা করেছিলেন তার মন্ত্রী বাসুদেব, যিনি পরে কানব রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এই কানব রাজবংশের রাজধানী ছিল কোথায় না? হচ্ছে পাটলিপুত্র। কানব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাসুদেব কানব। কানব রাজবংশ ছিল হচ্ছে ব্রাহ্মণ রাজবংশ। এই যে রাজবংশ, এটা কিন্তু একটা ব্রাহ্মণ রাজবংশ। তার পুত্র ভূমিমিত্র বাসুদেবের স্থলাভিষিক্ত হন। সুশর্মন এই বংশের শেষ রাজা ছিলেন। এই বংশের শেষ রাজা। আর কানব রাজবংশের পরে সাতবাহন রাজত্ব করেছিল। এরপর দেখো 10 নম্বর কোশ্চেন, নিচের কোন রাজ্যে নিশাগন্ধি উৎসব পালিত হয়? নিশাগন্ধি উৎসব এটা কোন রাজ্যে পালিত হয়? কেরালাতে পালিত হয় নিশাগন্ধি উৎসব। তো তোমরা যারা ক্লাসটাকে এখনো লাইক করোনি, বা আমি যে কোশ্চেনটা এডসের ফুল ফর্ম যারা কমেন্ট করোনি, তো অবশ্যই বলবো, যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করো।
আশা করি সবাই পেরে যাবে, কেন আমি তো বলে দিয়েছি এইখানে অ্যান্সারটা বলে দেওয়ার আগে ভুলবশত মুখ থেকে বেরিয়ে গেছে অ্যান্সারটা, তাই কি না? পারবে, ওটা আমি রিলেটেড আমি অনেকটাই কিন্তু বলে দিয়েছি, তোমরা ধরে নিয়েছো যারা, তারা কিন্তু অবশ্যই কমেন্টটা করে ফেলো, কমেন্ট যারা করোনি। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করে ফেলো। এবং আর তোমরা যারা এমটিএস এর প্রিপারেশান এখনও শুরু করোনি, তো তোমাদেরকে বলছি, তোমাদের কিন্তু হাতে খুবই কম সময় রয়েছে। তো সেই হিসাবে কিন্তু তোমাদের যে এক্সামটা যবে হওয়ার কথা ছিল সেই হিসাবে কিন্তু তোমরা আরও এক্সট্রা 1 মাস কিন্তু সময় বেশি পাচ্ছ। তা এখনও যারা প্রিপারেশান শুরু করোনি অবশ্যই বলবো প্রিপারেশানটা শুরু করে ফেলো। আর যদি আমাদের কাছ থেকে আমাদের এই এমটিএস এর নোটসগুলো যদি পারচেজ করতে চাও, তো অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এমটিএস এর সকল প্রকার নোটস যদি নিতে চাও তাহলে তোমাদেরকে পেমেন্ট করতে হবে 199 টাকা, যেখানে তোমরা প্রিভিয়াস ইয়ার এক্সট্রা ডিটেলস দিয়ে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। শুধু প্রশ্ন উত্তর নয় কিন্তু, এটা তো খেয়াল রাখবে, এক্সট্রা ডিটেলসও। তার পাশাপাশি স্ট্র্যাটেজিকের পিডিএফ পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 পাবে এবং ইংলিশ পাবে। এগুলো কোথায় পাবে? এই 4টা পিডিএফ তোমরা পাবে হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে এই 4টা পিডিএফ পেয়ে যাবে, যেগুলো তোমরা প্রিন্ট আউটও করতে পারবে। আর বাকি যে নোটসগুলো রয়েছে সেই স্ট্র্যাটেজিকে অধ্যায়ভিত্তিক যে আমরা ক্লাসগুলো করাবো তার যে নোটসগুলো পিডিএফগুলো, কারেন্ট অ্যাফেয়ার্স 2025, ম্যাথ, রিজনিং এবং ইংলিশের নোটস, এগুলো তোমরা টেলিগ্রামে পাবে। প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই গ্রুপে পেয়ে যাবে। তো যদি আমাদের নোটসগুলো নিতে চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এবার দেখো 11 নম্বর কোশ্চেন কী রয়েছে। ভারতের বরাক নদীর ভাঙ্গা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত 121 কিলোমিটার প্রসারিত নৌকা চলাচলকারী জলপথকে 2016 সালে ড্যাশ হিসাবে ঘোষণা করা হয়েছে? বলো কী হিসাবে ঘোষণা হয়েছে? না হচ্ছে NW16, জাতীয় জলপথ 16 হিসাবে এটাকে ঘোষণা করা হয়েছে। এছাড়া বাকি যে জলপথগুলো রয়েছে জাতীয় জলপথ প্রত্যেকটা সম্পর্কে তোমরা কিন্তু আমাদের যে নোটসগুলো দেবো আমরা তার মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো 12 নম্বর কোশ্চেন, ড্যাশ এবং ড্যাশের বিধানের অধীনে জাতীয় জনসংখ্যা নিবন্ধন ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তৈরি করা হয়েছিল? ড্যাশ এবং ড্যাশের বিধান। সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার সি এবং ডি, দুটোতে যেটা রয়েছে। দেখো নাগরিকত্ব আইন 1955 এবং নাগরিকত্ব বিধি 2003, এই দুটো অধীনে জাতীয় জনসংখ্যা নিবন্ধন তৈরি করা হয়েছিল। তাহলে সি এবং ডি কোথায় রয়েছে? দেখো কত নম্বর অপশানে? 2 নম্বর অপশান, তাই তো? তাহলে 2 নম্বর অপশান নাম্বার 2 আমাদের এখানে সঠিক আনসার। এরপর দেখো 13 নম্বর কোশ্চেন, জাবেরি ভগ্নিগণ নিচের কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মন্দিরগত পরম্পরাকে টিকিয়ে রাখার জন্য সুপরিচিত? জাবেরি ভগ্নিগণ মণিপুরি নৃত্যে। 14 নম্বর, একটি হকি গ্রাউন্ড আয়তক্ষেত্রাকারের হয় যার দৈর্ঘ্য 91.4 মিটার এবং প্রস্থ কত? হকি গ্রাউন্ডের দৈর্ঘ্য তো 91.4 মিটার, প্রস্থ কত হয়? না প্রস্থ হয়ে থাকে 55 মিটার, 55 মিটারের প্রস্থ হয়ে থাকে। তারপরে দেখো আলিগড়ের মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? আলিগড়ের মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যেটা স্যার সৈয়দ আহমেদ খান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পঞ্চমহল হলো ফতেপুর সিক্রির একটি প্রাসাদ যা মুঘল সম্রাট ড্যাশের দ্বারা নির্মিত হয়েছিল? পঞ্চমহল ফতেপুর সিক্রির একটি প্রাসাদ যেটা নির্মিত হয়েছিল মুঘল সম্রাট আকবরের দ্বারা। এরপরে 17 নম্বর, অধাতব খনিজ অভ্র নিচের কোন শিল্পে ব্যবহৃত হয়? অধাতব খনিজ অভ্র এটা কোন শিল্পে ব্যবহার করা হয়? বৈদ্যুতিক শিল্পে ব্যবহার করা হয়। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি অভ্রের সবচেয়ে বেশি কিন্তু উৎপাদনকারী, এটাও মনে রাখো। নিচের কোনটির বিরুদ্ধে ভারতে প্রথমবারের মতো প্রতিবাদ ও সংগ্রামের মাধ্যম হিসেবে স্বদেশী এবং বয়কট ব্যবহার করা হয়েছিল? কোনটির বিরুদ্ধে স্বদেশী এবং বয়কট ব্যবহার করা হয়েছিল?
বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গের প্রতিবাদে। এখান থেকে আরও দেখে নাও, বঙ্গভঙ্গ সম্পর্কিত আলোচনা করেছি, আবারও দেখে নাও আরেকবার। লর্ড কার্জন 1899 থেকে 1905 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন এবং তিনি 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন লর্ড কার্জন। ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ সম্পন্ন হয়, কিন্তু 1911 সালে গণ আন্দোলনের ফলশ্রুতি বঙ্গভঙ্গ রদ হয়। 1911 সালে রদ হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা হিন্দু ক্যালেন্ডার অনুসারে পূর্ণিমার দিনে বা পূর্ণিমা তিথিতে এটা পালিত হয়। এটি শ্রাবণ মাসে পালন হয়, ইংরেজি আগস্ট মাসের পরে, তাই কি না। এই বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসব চালু করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, তাই কি না। তো এরপরে দেখো 19 নম্বর কোশ্চেন, 2011 সালে আদমশুমারি অনুযায়ী নিম্নলিখিত কোন রাজ্যে সবচেয়ে কম নগরায়ণ রয়েছে? সবচেয়ে কম নগরায়ণ সেটা হচ্ছে হিমাচল প্রদেশ, অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। এখান থেকে আবার 20 নম্বর কোশ্চেন দেখে নাও, ইন্দ্রাবতী, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়, ছত্তিশগড়ে রয়েছে। জাতীয় উদ্যান থেকে তো নোটস দিয়ে দিয়েছি। 21 নম্বর দেখো, কোন ভারতনাট্যম নৃত্যশিল্পী ভারতের অন্যতম শীর্ষ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ 1977 পেয়েছিল? বলো কোন ভারতনাট্যম নৃত্যশিল্পী? ভারতনাট্যম নৃত্যশিল্পী কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, টি বালা সরস্বতী। ইনি কিন্তু 1977 সালে পদ্মবিভূষণ পেয়েছেন। ইনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী, ভালো করে মনে রাখো। তাঞ্জোর বালা সরস্বতী সারা বিশ্বে ভারতনাট্যম সম্রাজ্ঞী হিসেবে সমাদৃত হয়। তারপরে 22 নম্বর, মিষ্টান্ন সুসজ্জিত করার জন্য রূপার খুব পাতলা পাত প্রস্তুত করতে ধাতুর নিম্নলিখিত কোন দুটি বৈশিষ্ট্য ব্যবহার করা হয়? মিষ্টান্ন সুসজ্জিত করার জন্য রূপার খুব পাতলা পাত প্রস্তুত করতে ধাতুর নিম্নলিখিত কোন দুটি বৈশিষ্ট্য ব্যবহার করা হয়? ঘাত, সহনশীলতা এবং দীপ্তি। ঘাত, সহনশীলতা এবং দীপ্তি, এই দুটো ব্যবহার করা হয়। 23 নম্বর কোশ্চেন দেখো, 2023 সালের মে মাসে সুপ্রিম কোর্ট দিল্লির প্রশাসনিক কাঠামো সম্পর্কিত কোন অনুচ্ছেদটি ব্যাখ্যা করেছিল, যা ফেডারেলিজম, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং সম্মিলিত দায়বদ্ধতা নীতিগুলির রূপরেখা প্রদান করে? কোনটা? সেটা হচ্ছে অনুচ্ছেদ 239 এ, 239 এ ডবল এ কিন্তু। 24 নম্বর দেখো, 2022 সালের আলটিমেট খোখো লিগের উদ্বোধনী সিজন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2022 আলটিমেট খোখো লিগের উদ্বোধনী সিজন পুনেতে অনুষ্ঠিত হয়েছিল। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, 2023 সালের জুলাই মাস অনুযায়ী কে বারাণসীর সংসদীয় নির্বাচন ক্ষেত্র থেকে সাংসদ ছিলেন? বারাণসী কে ছিলেন? নরেন্দ্র মোদী ছিলেন। তো এগুলো জেনে রাখতে হবে, ঠিক আছে। 2023-এর কিছু জেনে রাখবে। মন্ত্রী পরিষদ তো অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে, যেগুলো আমাদের টেলিগ্রামে নোটস দেওয়া রয়েছে। তো এখনও যারা ক্লাসটিকে লাইক করোনি, এখনও যারা ক্লাসটিকে লাইক করতে বাকি রয়েছে, তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে দাও এবং তার সাথে টেলিগ্রামে যদি না যুক্ত থাকো, গিয়ে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এবং আমাদের এই যে নোটসগুলো যদি নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই স্ক্রিনে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো।